গুড মর্নিং ফ্রম হোটেল ব্লু ওয়েভস তাজপুর। আজকে 23শে এপ্রিল 2025 সকাল 6:45। তাজপুরে এটা আমাদের দ্বিতীয় দিন। গতকাল সন্ধ্যে 7টার সময় এখানে এসে পৌঁছেছিলাম, তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে সকালটা বেশ মেঘলা হয়ে আছে, কিন্তু কাল রাত্রির থেকে বেশ হাওয়া দিচ্ছে, ফলে আকাশের মেঘ কেটে গিয়ে হয়তো একটু পরে রোদ উঠবে। এই হোটেলে আমাদের 3rd ফ্লোরে যে রুমটা দিয়েছে তার ব্যালকনি থেকে দেখা যাচ্ছে সামনে এই লা ম্যাকাও রিসর্ট। এখন একটু বেরোবো, ওই সামনে ওইদিকে একটা বিচ আছে, সেখানে যাব। এই হচ্ছে লা ম্যাকাও রিসর্ট, এটা হচ্ছে হোটেল ব্লু ওয়েভস যেখানে আমরা আছি 3rd ফ্লোরে, আর এইটা হচ্ছে ক্রিস্টি রিসর্ট। এবার আমরা এইখান থেকে এই দিকে যাব। এই সাইডে একটা বিচ আছে। হোটেল থেকে বেরিয়ে কিছু দূর এগোতেই চোখে পড়ল তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্রের বোর্ড, কিন্তু তখন কানে বাজছে সমুদ্রের গর্জন। তাই আপাতত এর ভিতরে যাওয়া মুলতুবি রেখে এগিয়ে চললাম সমুদ্রের দিকে। কিছু দূর এগিয়ে এসে এইখানে দেখতে পেলে এই হোটেলটা রয়েছে, গঙ্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর একটু এগিয়ে গেলে এইখানে দেখা যাচ্ছে তাজপুর সমুদ্র সৈকত। মেন রোড থেকে ওই রাস্তাটা ধরে নিচে নেমে এলাম, আর এই নিচে নেমে এসে দেখতে পাচ্ছি এখানে লাইন দিয়ে প্রায় 17টা মতন হোটেল রয়েছে। এখন সকাল 6টা 10-15 বাজে, সব বন্ধ, হয়তো একটু পরে খুলবে। থেকে বেরিয়ে এবার আবার এই রাস্তাটা ধরে মেন রোডে যাচ্ছি। থেকে বাঁদিকে যাব, বাঁদিকে গেলেই সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতে যাওয়ার পথে রাস্তার বাঁদিকে রয়েছে এই শৌচালয়, ঠিক আছে। আর এই মেন রোড ধরে ওই সামনের দিকে গেলে টোটো অটো পাওয়া যায় মন্দারমণি, নিউ দীঘায় সব যাওয়ার জন্য। এখনও আসেনি, আস্তে আস্তে আসবে। তার ডান দিকে প্রচুর এরকম খাবার দোকান রয়েছে, এবং এই দোকানগুলি থেকেও আপনারা বিভিন্ন জায়গায় যাবার জন্য টোটো এবং অটো বুকিং করতে পারেন। তাজপুরের এই সি বিচটি জলদা সি বিচ নামে পরিচিত, আর এর পাশ দিয়ে এই রাস্তাটি চলে গিয়েছে শঙ্করপুর এবং দীঘার দিকে। এবার হোটেলে ফেরবার পালা, তবে তার আগে আপনাদের দেখাবো জলদা সি বিচের আরও একটি অংশ এবং অবশ্যই তাজপুর পর্যটন কেন্দ্র। জলদার সি বিচে যাওয়ার পথ এইরকম প্রচুর ইউক্যালিপটাস গাছ রয়েছে, এদের পাতাগুলো বেশ সুন্দর গন্ধ হয়। ওই যে দেখুন, রাস্তা থেকে দেখা যাচ্ছে সমুদ্র। আমি এদিকটা থেকে নেমে গেলাম, আর এই সামনে এই হচ্ছে সমুদ্র। সমুদ্র কিন্তু বেশ উত্তাল হয়ে রয়েছে, হাওয়া দিচ্ছে, কত রাত্রির থেকে হাওয়া দিচ্ছে। চলুন এখান দিয়ে সাবধানে একটু নিচের দিকে নেমে যাই, সামনে ঢেউ আসছে। পাথরগুলো কিন্তু বেশ বিপজ্জনক, পা স্লিপ খেলেই গেল। আমি তো যাবই, ক্যামেরাও যাবে, সব কিছু যাবে। চলুন এবার যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে ওপরে যাই, ওই পাশটায় যাব। এইখানে এই বেশ কিছু খাবার জায়গা রয়েছে। এই নিচে দেখুন বাঁশ দিয়ে এগুলোকে উঁচু করে রাখা হয়েছে, এখানে সম্ভবত জোয়ারের সময় জল চলে আসে। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ধরে এই দিক দিয়ে গেলে সৈকতের নিচের যে জায়গাটা, একদম যেটাকে বিচ বলছে, সেই জায়গাটায় আমরা পৌঁছতে পারবো। জলদা এইটা প্রথম বিচ না? হ্যাঁ, এটা প্রথম বিচ। আর এই গঙ্গা যমুনা বিচটা সেদিকে যেতে হবে, এবারে বাইক দিয়ে মানে গাড়ি নিয়ে যেতে হবে। হেঁটে যাওয়া যাবে না? জোয়ারের সময় জল হ্যাঁ, চলে আসে। মাস্টারের অবস্থা নেই। এইখানটায় আগে মনে হয় গাছপালা ছিল, এখন সব ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। ওই দিকটায় গাছ দেখা যাচ্ছে, ওখানে ঘাস ফাঁসও রয়েছে, গরু নিয়ে যায় ওখানে চড়ানোর জন্য। এই হচ্ছে সমুদ্র বিচ। এখানে চিংড়ি মাছ বেছে আলাদা করার কাজ চলছে। কত ধরা পড়ে? 40টা 50টা কবার দিতে? এক বালতিতে 40 টাকা হয়ে যায়। এই যে দাদা এতক্ষণ
চিংড়ি মাছের চারা বাঁধছিলেন, চলেন আবার সামনের দিকে। জলদা বিচের এই দিকটা দেখে আমরা চলে গিয়েছিলাম তাজপুর পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে। পুর প্রকৃতি পর্যটন কেন্দ্র, এখন এর ভেতরে যাচ্ছি, দেখি কি আছে এখানে। যেটা শুনলাম যে এখানে 4টে ফরেস্ট বাংলো রয়েছে, আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলে সমুদ্র সৈকতে পৌঁছানো যায়। এইগুলো সম্ভবত ফরেস্ট বাংলো, এই যে এইগুলো সম্ভবত ফরেস্ট বাংলো। এই হলো তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্রের মূল গেটটা। এইখান থেকে ভেতরে ঢুকে ওই দিকে ওই ফরেস্ট বাংলোগুলো রয়েছে, ঠিক আছে। এই গেট বন্ধ, এখান থেকে হেঁটে গেলে ওইখানে পৌঁছানো যায়। ওই সামনে সমুদ্র সৈকত, ওটা আগেও দেখেছি আমরা ওই জায়গাটা। তাজপুর পর্যটন কেন্দ্র দেখে নিয়ে একটা টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দারমণি ঘুরে দেখতে। থেকে এসেছি, এটা জলদা ব্রিজ, আর এই যে দিক থেকে এটা জলদা ব্রিজ ধরে ওদিকে যাচ্ছি মন্দারমণি। আর এই যে এদিকে অনেক নৌকা রয়েছে, এগুলো সব মাছ ধরার জন্য, এখন যাবে না, পরে বেরোবে সব। এই মন্দারমণিতে ঢুকছি, এই রাস্তাটা একটু খারাপ, এই যেখানে রাস্তার কাজ হচ্ছে। অবশেষে এসে পৌঁছালাম মন্দারমণি বিচ। এখন বাজে দুপুর 12টা, আমরা বের হয়েছিলাম দুপুরবেলা 11:30টার সময়। আধা ঘন্টা লাগলো তাজপুর থেকে মন্দারমণি পৌঁছতে। এখানে একটা টোটো ভাড়া করেছি, 300 টাকা নিচ্ছে আপ ডাউন। রাধাকৃষ্ণ মন্দির দেখাবে, মোহনাটা দেখাবে, লাল কাঁকড়া বীজটা দেখাবে। এই জল কি এই অবধি আসে? প্রচুর রিসর্ট হয়ে গেছে না এখানে, সানসিটি রিসর্ট। আচ্ছা, যেতে দেয় রোজ ভ্যালির সানসিটি। ওই যে দৌড়াচ্ছে লাল কাঁকড়া, সব দৌড়াদৌড়ি শুরু করেছে। এই যে লাল কাঁকড়া সব গর্ত খুলে রেখেছে। মোহনার কাছাকাছি এসে গেছি। আচ্ছা, এখন আমি রয়েছি মন্দারমণিতে, এই মোহনা বা লাল কাঁকড়ার বীজ বলে পরিচিত যে জায়গাটা, সেখানে। মন্দারমণিতে পৌঁছানোর পর এই বিচে বেশ কিছু টোটো পাওয়া যায়, যেটা আপনাকে এই পুরো বিচটা ঘুরিয়ে দেখাবে। এবার ওদের সঙ্গে যখন কথা হয় তখন ওরা আমাকে বলে যে এখানে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, সেটা দেখাবে, প্লাস এই মোহনা বা লাল কাঁকড়ার বীজ এটা দেখাবে ঘুরিয়ে। দরাদরি করে আসে 300 টাকা, বলে যে ওটাই ওদের নাকি স্ট্যান্ডার্ড ভাড়া, ওটাই নাকি ওদের ইউনিয়নের ভাড়া। এবার এখানে স্ক্যামটা হচ্ছে, এই যে রাধাকৃষ্ণ মন্দির, এটা কিন্তু একটা প্রাইভেট প্রপার্টি। সানসিটি হোটেল অ্যান্ড রিসর্ট রয়েছে, ওদের প্রাইভেট প্রপার্টি। ওটার মধ্যে আপনি ঢুকতে পারবেন না, সামনে থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে, ঠিক আছে। আর তারপরে এই যে মোহনা বলে যে জায়গাটা নিয়ে এসছে, এখানে কিন্তু বিশেষ কিছু নেই, কারণ লাল কাঁকড়া আপনি দেখতে পাবেন না। এখানে এলে মানুষের পায়ের শব্দে বা যে কোনো কারণেই হোক, ওই লাল কাঁকড়াগুলো ঢুকে যায় গর্তের মধ্যে। এই যে দেখুন নিচে প্রচুর গর্ত দেখতে পাচ্ছেন, সব গর্তের মধ্যে ঢুকে যায়। সুতরাং এমনি তো আপনি কিছু দেখতে পাবেন না এখানে, ঠিক আছে। এবার আপনি যদি ওই রাধাকৃষ্ণ মন্দিরটা না দেখেন, শুধুমাত্র মোহনার দেখেন, তাহলে ওরা ভাড়া নেবে 250 টাকা, আর নাহলে ভাড়া নেবে 300 টাকা। কিন্তু আমার মনে হয় পুরোটাই একটা স্ক্যাম। এখানে এসে এই টোটো ভাড়া না করাই ভালো, ঠিক আছে। হেঁটে চলে আসুন, বিশেষ কিছু নেই। ভাগ্যে থাকলে লাল কাঁকড়া দেখতে পাবেন, নাহলে দেখতে পাবেন না। দুপুরবেলায় না এসে, যেরকম আমরা দুপুরবেলায় এসে পৌঁছেছি বলে আমাদের একটু অসুবিধা হচ্ছে, বিকেল নাগাদ এলে হেঁটেই ঘুরে নিতে পারবেন। এই টোটো যে ভাড়াটা করা হচ্ছে, এটা ফালতু 300 টাকা নষ্ট। এই জায়গাটা, বাড়িটা কিন্তু নরম আছে মন্দারমণির এই মোহনার কাছে বালিটা। ওই আমাদের টোটো দাঁড়িয়ে আছে সামনে, এখানে ডাব ফাব বিক্রি হচ্ছে। মন্দারমণিতে 300 টাকার ধাক্কা খেয়ে আমরা আবার জলদা ব্রিজ ধরে ফিরে চললাম তাজপুরের দিকে, সেখানকার অন্যতম সমুদ্র সৈকত বিশ্ববাংলা বিচ দেখতে। পণ্ডিত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটাই লাস্ট এখানে। 1:45 বেরিয়েছিলাম মন্দারমণি থেকে, এখন বাজে 1:08, এসে পৌঁছেছি বিশ্ববাংলা বিচে। এটা তাজপুরের একটা অন্যতম সমুদ্র সৈকত। ঢোকার মুখে রয়েছে পে অ্যান্ড ইউজ টয়লেট। তাজপুরে বিশ্ববাংলা বিচে আমরা এদিক থেকে টোটো করে নেমেছিলাম, এখান থেকে সোজা নেমে এসে এই সামনের দিকে সিঁড়ি দিয়ে নিচে যাওয়া যায়। বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, ওই যে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, আর একটা রাস্তা চলে গেছে এই ডান দিকে। তো ডান দিকে রাস্তাটা ধরে যাওয়া যাক। সমুদ্র কিন্তু এখান থেকে অনেকটা দূরে, অনেকটা হেঁটে যেতে হবে, মানে সিঁড়ি দিয়ে নেমে অনেকটা হেঁটে যেতে হবে। অনেকটা হেঁটে গেলে তবে পাওয়া যাবে। বিভিন্ন রকমের কারুকার্য করেছে এখানে, বেশ কয়েকটা এরকম বসার জায়গা রয়েছে, বেশ কিছু ভাস্কর্য রয়েছে। হাঁসফাঁস করা গরমে বিশ্ববাংলা বিচ ঘুরে দেখার মতো সাহস এবং সামর্থ্য কোনোটাই আর আমাদের ছিল না, তাই ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে। মনে একটু আফসোস হচ্ছিল, তবে নো পরোয়া, কারণ আমি ততক্ষণে প্ল্যান করে ফেলেছি পরদিন সকালে বিশ্ববাংলা বিচ হেঁটে যাবার।
সেই বৃত্তান্ত আপনাদের সামনে তুলে ধরব এর পরের ভিডিওতে, আর তার সঙ্গে খোঁজ দেব আরও একটি স্বল্প চেনা সি বিচের। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন পথলিপি।